গল্প মেঘদূত লেখিকা ইশরাত জাহান ফারিয়া পর্ব 11। তোমার নাম কি মা? খুশবুকে জিজ্ঞেস করলো আনিফা চৌধুরী। খুশবু ধীর গলায় বলল, জি সুব্রত জান্নাত খুশবু, চিত্রার ব্যাচমেট। জি। এমন সময় খুশবু পিঠে খোঁচা অনুভব করলো। পাশে বসে থাকা আনিকার মুখের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি? আনিকা কিছু বলল না, একটা মুচকি হাসি দিয়ে মুখ গম্ভীর করে বসে গেল। আনিফা চৌধুরী মিটমিটিয়ে হেসে বললেন, আচ্ছা তোমরা বসো, আমি আম্মার কাছে যাই। খুশবু বলল, আচ্ছা। আনিফা চৌধুরী ভিতরে ঘরে যেতেই আনিকা লাফিয়ে উঠে বলল, তুই নিয়ে আসলি শুধু শুধু? এই চিত্রার কোনো পাত্তাই নাই। গোসল করতে গিয়া হাওয়া হয়ে গেল নাকি? মনে হয় ইয়াদের সাথে প্রেমালাপ শুরু হয়েছে ওয়াশরুমের ভিতর। খুশবু আনিকার কথা শুনে বিরক্ত হয়ে বলল, চুপ থাকতো, বেচারি মাত্র গেল, তুই হলে তো 2 ঘন্টার আগে বের হোস না। এই তো কিছুক্ষণ আগে খুশবু যখন শৌখিনদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন একা একা বেয়ার মতো আসতে চায়নি, তাই আনিকাকে অনেক জোর করে রাজি করিয়ে বাসা থেকে সঙ্গে করে নিয়ে এসেছে। শৌখিনদের বাসায় পৌঁছে দেখে শৌখিনের দাদিমা চাচি আনিফা চৌধুরী ওদের বাসায়। সবচেয়ে বেশি অবাক হলো যখন জানলো রোজার ব্যাচমেট যমজ 2 ভাই বোন শুদ্ধ মৌনতা ওরা আনিফা চৌধুরীর সন্তান এবং শৌখিনের চাচাতো ভাই বোন। শুদ্ধ আর মৌনতা খুশবুকে দেখে অবাক এবং সেই সাথে খুশি হলো। শৌখিনদের পরিবারের সবাই খুব মিশুক, তাই অতি সহজে খুশবু সবার সাথে কথাবার্তা বলতে পারছে। মৌনতা কিছুক্ষণ পরপর চিত্তার রুমে এসে উকিঝুঁকি দিয়ে যাচ্ছে আর সেই খাবার নিয়ে আসছে। আনিকা কয়েকটা বাদাম মুখে পুড়ে দিয়ে বলল, আচ্ছা সুগন্ধি বল তো, তুই আজকে এত সাজলি কেন? খুশবু একটা ফিকে হাসি দিয়ে বলল, কই সাজলাম মানে? এই যে তুই শাড়ি পরলি, ঠোঁটে লিপস্টিক লাগালি, এটা সাজ না? না, তবে কি? তোরে বলতে হইব নাকি? আনিকা খুশবুর গা ঘেঁষে এসে বসলো। খুশবুর হাতটা ধরে বলল, প্লিজ দোস্ত, তুই বলবি আমারে? আজকাল তোর ভাবসাব আমার কাছে ভালো ঠেকছে না। মনে হচ্ছে তুইও চিত্তার মতো কারো প্রেমে হাবুডুবু খাচ্ছিস। খুশবুর বুকটা ছ্যাদ করে উঠল কথাটা শুনে। সঙ্গে সঙ্গে মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, আমি এত আজাইরা না। তাহলে অন্যদিকে ফিরে আছিস কেন? আমার চোখের দিকে তাকায় বল। খুশবু চোখ তুলে তাকালো না। তার যে খুব ধরা পড়ার ভয়। আনিকা আর চিত্রা তার প্রাণের বান্ধবী, তাদের কাছ থেকে কোনো কিছু সে লুকাতে পারে না। এখন যদি আনিকাকে শৌখিনের ব্যাপারটা জানায় তাহলে আনিকাকে ধরে কিছু একটা মিন করে সেটা চিত্রাও জেনে যাবে। কারণ আসার পর থেকে চিত্রা অনেকবার জিজ্ঞেস করেছে কী হয়েছে খুশবুর। এখন যদি নিজের ভাইয়ের প্রতি খুশবুর দুর্বলতাটা টের পেলে চিত্রা নিশ্চয়ই খুশবুকে বেহায়া ভাববে, সম্পর্কে রাখতে চাইবে না। আনিকা আরও কিছু জিজ্ঞেস করতে যাবে ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চিত্রা। তোয়ালে দিয়ে চুল মুছে আনিকার উদ্দেশ্যে বলল, কি ফিসফিস করছিস? তোর এই ফিসফিসানির অভ্যাস এখনো গেল না? আনিকা তেড়ে উঠে বলল, আমি কই ফিসফিস করেছি রে? নিজেরটা বল না। ইয়াদের সাথে যে সারা রাত ফিসফিস করে কথা বলিস, তো তা কি আর আমরা জানি না ভাবছিস? চিত্রা তোয়ালিটা আনিকার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, আন্দাজে কথা বলিস কেন? রাতে ওর ডিউটি থাকে, আমার সাথে কথা বলার সময় কই ওর? খুশবু মজা করে অনিকাকে বলল, জানিস না ডাক্তারদের এত সময় থাকে? খুশবু মজা করে আনিকাকে বলল, জানিস না ডাক্তারদের এত সময় থাকে না প্রেমিকাদের সাথে ফোনে প্রেমালাপ করার, কিন্তু পেশেন্ট ফেলে চিড়িয়াখানায় গিয়ে প্রেমালাপ করতে পারে, বুঝলি? আনিকা বলল, হ ঠিক বলছিস। চিত্রা কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল, এই আনিকাই তো আমাকে চিড়িয়াখানায় গিয়ে প্রেমালাপ করার কথা বলেছিল। আনিকা দাঁত বের করে বেঞ্চি কেটে বলল, মজা নিলাম তোরে বোকা বানাইয়া, হাদা কোথাকার। চিতাবাঘ, তোরে কি মিনিমাম বুদ্ধিটুকুও নেই? আচ্ছা তোর নায়কেরও কোনো বুদ্ধি নেই? বেটা ডাক্তার হইয়া জানে না প্রেম করতে হলে পার্কে বা কোনো চিপা জায়গায় অথবা রমনার বটমূলে যাইতে হয়? এটা তো সংবিধানে লেখা আছে, তাই না রে সুগন্ধি? এদিকে আনিকার কথা শুনে খুশবু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মাথা দুলিয়ে বাধ্য মেয়ের মতো আনিকার কথায় সায় দিতে চিত্রা ভ্যাভা করে কেঁদে বলল, আমি আসলে বুদ্ধু, নইলে তোদের জিজ্ঞেস করেছিলাম যে কোন দুঃখে আল্লাহ জানে। আনিকা বিরক্ত হয়ে চিত্রাকে হালকা ধাক্কা দিয়ে কাট গলায় বলল, চুপ কর চিৎকাদুনি কোথাকার, নইলে তোমার পীড়িতের কথা সোজা আন্টির কাছে বলে দেব। চিত্রা থামলো, আনিকার দিকে কটমট দৃষ্টির নিক্ষেপ করে বসলো। রাগে চিত্রা ফর্সা গা লাল হয়ে গেছে। এদিকে খুশবু আর আনিকা ওর অবস্থা দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। চিত্রাকে দেখতে খুবই সুন্দর লাগছে। একটু পর রাফিয়া চৌধুরী সবাইকে দুপুরে খাবারের জন্য ডাইনিংয়ে ডাকলেন। খুশবু যেতে না চাইলেও রাফিয়া চৌধুরী
আর শৌখিনের দাদিমার জোরাজুরিতে যেতেই হলো। পুরো ডাইনিংয়ে নানা ধরনের খাবারের পদ সাজানো। অনেকদিন পর শাশুড়ি বাসায় ফেরার রাফিয়া চৌধুরী তার পছন্দের খাবার রান্না করেছেন। আনিকা চৌধুরী আর রুফিয়া চৌধুরী দুজন আপন বোন। শৌখিনের দাদিমা নিজের দু ছেলের জন্য একই বাড়ির দু বোনকে পছন্দ করেছিলেন। বিয়ে দিয়েছিলেন নিজের পছন্দ মতো। বড় ছেলের বউ রুফিয়া চৌধুরী আর ছোট ছেলের বউ আনিফা চৌধুরী। খুশবু চিত্রার কাছ থেকে এসব জেনেছে। সবার এত মিল দেখে ওর খুব ভালো লাগছে। খুশবু শুদ্ধতার পাশের চেয়ারটায় বসে পড়ল। আনিকা, চিত্রা ওরা মুখোমুখি অন্যদিকে চেয়ারে আর বাকিগুলোতে বসার অন্যান্য সবাই। খুশবু চোরা চোখে এদিক ওদিক দেখছে, কিন্তু না, মানুষটাকে দেখতে পাচ্ছে না। আসার পর থেকে একবারও দেখলো না, না গলার আওয়াজ শুনলো। তাহলে কি মানুষটা বাসায় নেই? রাশেদ সাহেব আজ অফিস থেকে ফিরলেন একটা ব্যাগ নিয়ে। ফাতেমা কৌতূহল নিয়ে খুলতেই দেখলো একটা ল্যাপটপ। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কার? রাশেদ সাহেব চা খেতে খেতে বললেন, খুশবুর জন্য। মেয়েটা আজকাল আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। ফাতেমা একটা নিঃশ্বাস ফেলে বললেন, আসলে আমাদের এই কাজটা করা ঠিক হয়নি। অন্তত ওকে জানানো উচিত ছিল। আমি তো জানাতেই চেয়েছিলাম, তাই না? তুমি আর তোমার বোনই তো মেয়ের মতামত নিতে বাধা দিলে। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। যাই হোক, ওর যখন ইচ্ছা হবে তখনই বিয়ের কথা ভাবা যাবে। আচ্ছা, ও কোথায়? রুমে খুঁজে পেলাম না। চিত্তাদের বাসায় গিয়েছিল সকালে আনিকার সাথে। এখন রাত হয়ে যাওয়ায় ওরা ফিরতে দেয়নি। একটু আগে ফোন করেছিল। ও, রোজা কোথায়? রুমে বোধহয় পড়ছে। আচ্ছা, আমাকে আরও এক কাপ চা দাও। অনেকক্ষণ আনিকা আর চিত্তার সাথে গল্প করার পর শুদ্ধতা তার ল্যাপটপটা নিয়ে এসে বলল, মুভি দেখবো খুশবু আপু? কী মুভি? হরর? দেখা যেতে পারে। ঠিক আছে, বলে শুদ্ধতা রুমের লাইট অফ করে দিয়ে গুটি মেরে বিছানায় ওদের পাশে বসলো। মুভি চলছে, কিন্তু খুশবুর তাতে মন নেই। ভাবছে সে। গল্প মেঘদূত, লেখিকা ইশরাত জাহান ফারিয়া, পর্ব 12। রাত 10টা। সুফিয়া চৌধুরী চোখ মুখ ফুলিয়ে বসে আছেন বিছানায়। ছোটোখাটো গোল গোল চেহারায় মানুষটা এককালে দেখতে প্রচুর সুন্দরী ছিলেন, তা দেখলে বোঝা যায়। গায়ের রং ফর্সা, চুলগুলো ধবধবে সাদা, বেগুনি রঙের শাড়িটাও সুন্দর করে পরেছেন। ওনার ঘরটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছেন তার ছেলের বউ রুফিয়া চৌধুরী। তার ঘরটা পবিত্র সুবাসে ভাসছে। ঘরে ঢুকলে শরীরে পবিত্রতা অনুভূত হয়। দেওয়ালে কোরআনের সূরাসমূহ পেইন্টিং করা, তাকে রাখা বিভিন্ন হাদিস বই, বিছানায় সাদা চাদর বিছানো। সেখানে বসে সুফিয়া চৌধুরী তাসবিহ পড়ছেন মুখ ভার করার কারণ, আজ এতদিন পরে ছোট ছেলের বউ আনিফাকে নিয়ে পার্মানেন্টভাবে উনি নিজের বাসায় শিফট করেছেন, কিন্তু তার বড় নাতির পাত্তা নেই, সে লাপাত্তা। এতদিন ওনার সুস্থতার জন্য হাওয়া পাল্টাতে উঠেছিলেন রাজধানীর অন্যত্র নিজেদেরই একটা ফ্ল্যাটে। এখন সে সমস্যার সমাধান হওয়ায় আবার নিজের বাসাতে ফিরে এসেছেন। মুখ গোমড়া করে থাকার এক পর্যায়ে তিনি শুনতে পেলেন কলিং বেল চাপার আওয়াজ। এতক্ষণ মুভি দেখার পর খুশবু বেশ বিরক্ত বোধ করছিল। হাত পা টনটন করছে ব্যথায়। তাই চিত্রাকে বলে ওদের ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছিল সে। কলিং বেলের আওয়াজে শুনেও অবাক হলো এবং সেই সাথে ভাবলো, এত রাতে আবার কে আসলো ওদের বাসায়? কেউ দরজা খোলার জন্য না আসায় খুশবু ভাবলো, সে খুলে দিলেই তো পারে। যে বাবা সে কাজ। ধীর পায়ে এগিয়ে গেল সে দরজার দিকে। আস্তে করে ছিটকিনি খুলে ঘুরতেই দরজার ওপাশে থাকা ব্যক্তিটাকে দেখল সে। চমকে উঠল, চোখের পাতা ধুকপুকুনি বেড়ে গেল হৃৎপিণ্ডে। ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো শৌখিনেরই আদুরে মুখখানা। মুখে সেই ডাটিয়াল হাসি ঝুলিয়ে রেখে সন্ধিহান গলায় বলল, শৌখিন, আমি কি ভুল করে শ্যামবতীদের বাসায় চলে এসেছি? খুশবু মুখ গোমড়া করে বলে উঠল, শ্যামবতীর বাসা কি না জানি না, তবে এটা আপনাদেরই বাসা। তাহলে আপনি এত রাতে আমার বাসায় কী করছেন? খুশবু বেশ অপমানিত বোধ করলো। লোকটার ঠোঁটকাটা কথাগুলো শুনলে ওর রাগ হয়। শৌখিন সেটা কি বুঝতে পারে না? মুখের দোহনতে দু হাত ঠেকিয়ে করিডোরের রেলিং ঘেঁষে ঠেস দিয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে মানবীটির দিকে তাকিয়ে আছে শৌখিন। না, শ্যামলতাকে আজ বড্ড সুন্দর লাগছে। কমলা শাড়িতে কি মায়াবিটাই লাগছে। সারাদিন কাজের চাপে পড়ে খাওয়াটাই ঠিকমতো হয়নি। শৌখিনের পেট ক্ষুধায় চোচো করছে। দরজা ঠেলে ভিতরে ঢুকে ঠাস করে লাগিয়ে দিল সে। খুশবু আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল।
ওর মুখ দেখে মনে হচ্ছে কারো ওপর খুব অভিমান জমে আছে। শৌখিন আলতো হাসলো। ততক্ষণে ড্রয়িং রুমের বিশাল বড় দরজাটায় এসে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছিলেন সুফিয়া চৌধুরী। কলিং বেলের আওয়াজ পেয়ে তিনি ভেবেছিলেন তার নাতি হবে হয়তো। এখন ভাবনাটা সত্যি হওয়ায় ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসির রেখা। শৌখিন তার নিজের রুমের দিকে যেতে লাগলো। কি ভেবে শৌখিন তার হাঁটার গতি ঈষৎ কমিয়ে তাকালো খুশবুর দিকে। খুশবু অভিমান ভরা মুখ তুলে তাকাতেই শৌখিনের হৃৎপিণ্ডের সমস্ত রক্তের মধ্যে অজানা এক ঢেউয়ের সৃষ্টি হলো। ভাবলো সে, এটাই বুঝি প্রেম? প্রিয় মানুষটির মুখপানে তাকালেও যে সুখ, এটাই কি ভালোবাসা? বুঝতে পারে না শৌখিন। ওর ঘোর কাটলো সুফিয়া চৌধুরীর কথায়। মেঘালয়, এতক্ষণে তোমার আসার সময় হলো? শৌখিনের সামনে তাকিয়ে নিজের দাদিমাকে দেখতে পেয়ে খুশিতে চিৎকার করে জড়িয়ে দিল। গদগদ হয়ে বলল, তুমি আজ চলে এসেছো? তোমাদের না কদিন পর আসার কথা? এসে পড়েছি আজই। ভাল লাগছিল না। তাছাড়া অন্য আরেকটা কাজ করার জন্য এসেছি। কী কাজ? তোমাকে বিয়ে দেবো তাই। শৌখিন এ পর্যায়ে হেসে ফেলল। দাদিমা যে কি বলে না, সব সময় খালি বিয়ে করো বিয়ে করো, যেন দুনিয়াতে বিয়ে ছাড়া আর কিছুই করার নেই। জন্মই যেন বিয়ে করা, সংসারী হওয়ার জন্য। মেঘালয়, এখন হাসি থামাও, পরিষ্কার হও গিয়ে। আচ্ছা, বলে চলে এলো শৌখিন। দাদিমা শৌখিনকে মেঘালয় ডাকেন। ছোটবেলায় নাকি আকাশে মেঘ দেখলে শৌখিন অনেক খুশি হতো। সারা বাড়ি ঘুরে ঘুরে সবাইকে আবোল তাবোল মেঘের ছড়া বানিয়ে শোনাতো। সেজন্যই মেঘালয় ডাকেন দাদিমা। এতক্ষণ দাদিমা নাতির কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল খুশবু। খুব ভালো লাগছিল ওর। শৌখিনকে মেঘালয় ডাকায় প্রথমে হকচকিয়ে গেলেও পরে বুঝতে পারে যে এটা ওর নামই। কিন্তু শৌখিনের বিয়ের কথা শুনে কি হলো কে জানে। খুশবুর চোখ ভিজে এসেছে, টপ টপ করে পড়ছে গাল বেয়ে। দাদিমা বিষয়টি লক্ষ্য করলেন। মিষ্টি হেসে খুশবুকে তিনি কাছে ডাকলেন। গুটি গুটি পায়ে এগিয়ে এলো খুশবু। এত রাতে গোসল সেরে মায়ের রেখে যাওয়া খাবারটা খেয়ে নেয় শৌখিন। খুশবুর কথা মনে হতেই বুকের ভিতর ধক ধক শব্দটা গাঢ় হলো। খুশবুই তো তার শ্যামলতা। এই তো মাসখানেক আগে বাসন্তী উৎসবে কিছুক্ষণের জন্য দেখেছিল। তারপর দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা রাতে। সেদিনে সে সমস্ত দৃশ্য যে ওর চোখের সামনে ভাসছে। সাদা জামা গায়ে রাতের আধারে মেঘেদের সাথে ভেসে আসা একরাশ মুগ্ধতার নাম শুভ্রতা জান্নাত খুশবু। শুভ্র মেঘের মতো কোমল আর শ্যামদেবীর ন্যায় সুন্দরী যে পদ্ম আঁকিয়ে জোড়া শৌখিনের হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে তীর ছুঁড়েছিল, এই তো সেই চোখ, সেই মুখ, তার প্রেম, তার হঠাৎ জন্ম নেওয়া ভালোবাসা। মুচকি হাসল সে। ভাবল সেই সময়টা যখন দাদিমা শৌখিনের বিয়ের কথা উঠিয়েছিল, তখন বোকা বোকা ঝামেলার রানী খুশবুর চোখ ভিজে উঠেছিল। লক্ষ্য করেছে সে। উঠে বাইরে এলো সে। করিডোরে দেখা হলো খুশবুর সঙ্গে। সম্ভবত সিত্তার ঘরে যাচ্ছিল। শৌখিন বলল, ভালো আছেন? হুম। আপনি? ভালো না। দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করলো, কেন? আজকাল বড্ড বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। মানে বিয়ে রোগ হয়েছে আর কি। যাকে যেখানে দেখি বিয়ে করে ফেলতে ইচ্ছা হয়। খুশবু হতভম্ব হয়ে বলল, ছি, আপনি কি লুনুস? মেঘালয় বলে চুপ করে গেল। ইস, কি বলতে কি বলে ফেলেছে। লুনুস বলুন আর যাই বলুন, আপনাকে এখানে শাড়ি পরিহিত অবস্থায় দেখেও আমার বিয়ে করার ভীষণ ইচ্ছা জাগছে। মাথা গেল নাকি আপনার? হতভম্ব হয়ে। মাথা যাবে কেন? বয়স হয়েছে আমার বিয়ে করার। বলে হতভম্ব হয়ে তাকে খুশবুর হাতটা টেনে নিয়ে যেতে লাগলো ওর ঘরে। চমকিত খুশবু অবাক হয়ে পাগল লোকের পাগলামি দেখছে। শৌখিন যখন ওকে ওর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল, তখন খুশবু চোখ ছোট ছোট করে বলল, আপনি কি নেশা করেন? অবাক শৌখিন সন্দেহ গলায় বলল, কেন? এর জন্যই আপনি অ্যাবনর্মাল বিহেভিয়ার করেছেন, তাই না? নাহলে আপনি এরকম করতেন না। আমি শুনেছি যারা নেশা করে তারা এরকম যে কোনো কাউকে দেখলে আবোল তাবোল বলে। এই বোকা মেয়ের কথায় শৌখিন হাসবে না কাঁদবে বুঝতে পারল না। জানালা গলে আসা রাতের হিম বাতাসে ঝট করে এক গোছা চুল এসে পড়ল খুশবুর চোখের উপর। অন্যবস্থা হাতে আলতো করে শৌখিন চুলগুলো সরিয়ে দিল, গুজে দিল কানের পিছনে। সেই ভয়ঙ্কর সুন্দর চোখ জোড়া এখন মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে। কপালের মাঝখানে জুড়ে থাকা তিলটাতে তাকিয়ে রইল শৌখিন। ওর ভালোবাসার চাহনি দিয়ে